ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ক্যাম্পেন কলিং মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে আজকে আছেন শান্তিপুরের বিধায়ক এবং বিজেপি নেতা অরিন্দম ভট্টাচার্য। অরিন্দমদা, আপনাকে ক্যাম্পেন কলিংয়ে স্বাগত। অশেষ ধন্যবাদ। নমস্কার। কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা হয়ে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন, তারপরে আপনি তৃণমূলে যোগদান করেন এবং জিতেও ছিলেন। তৃণমূলে যোগদান করেন, কি বলবেন? এবং তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, বিষয়টা সব থেকে বড় প্রশ্ন হলো 2016 সালে কংগ্রেসের টিকিটে জিতেছি, তখন যুব কংগ্রেসের রাজ্যের সভাপতি ছিলাম পশ্চিমবাংলার। ভোটে দাঁড়িয়েছি এমন একটা সিট থেকে যেটা আমার হোম কনস্টিটুয়েন্সি না, আমার জেলা না, অন্য একটা জেলার থেকে 6 বারের বিধায়কের বিরুদ্ধে, এবং সেখানে দাঁড়িয়ে 52% ভোট নিয়ে জিতি কংগ্রেসের সিম্বলে। 2017 সালে তৃণমূলকে সমর্থন করতে হয়। কেন? যে 2017 সালে যে জিতে গেছে সে যুব কংগ্রেসের রাজ্যের সভাপতি, সে নির্বাচনে 2016-এ 52% ভোট নিয়ে জিতল। 2017-এ তৃণমূলকে সমর্থন করতে হলো কেন? যে কোনো মন্ত্রিত্ব নেয়নি, কোনো পদে থাকেনি শাসক দলে এসে, তাহলে যোগদানটা কেন হলো? এবং শুধু পদে আর ওই মন্ত্রিত্বের কথা না, কোনো রকম কোনো ব্যক্তিগত সুযোগ সুবিধা সরকারের থেকে নেয়নি, তাহলে কেন জয়েন করলো? এইটা হলো অরিজিনাল প্রশ্ন। আপনার যদি মনে থেকে থাকে 2016-র নির্বাচনের ফলাফল বেরোনোর আগে 21শে মে রেজাল্ট বেরিয়েছিল, 21শে মে 2016, তার 5 দিন আগে ভোট হয়ে গেছে, রেজাল্টের অপেক্ষা হচ্ছে। 5 দিন আগে কালনা ঘাটে একটা ভয়াবহ ঘটনা ঘটে, দুর্ঘটনা। 22 জন, শান্তিপুরের 22 জন তাতে ডুবে মারা যায়, নৌকা ডুবির ঘটনা। 3:30-র সময় রাত্রে আমার ওইখানে দৌড়ে যেতে হয় কলকাতা থেকে, কারণ কোথাও একটা দায়বদ্ধতা ছিল একদম মানুষের প্রতি, যাদেরকে নিয়ে আমি চলবো বলে একটা সিদ্ধান্ত নিয়েছি, যেই মানুষদের নিয়ে। সেইখানে একটা এত বড় বিপদ হয়েছে শুনেছি, ছুটে গেছি সেই রাতে, এবং সেইখানে গিয়ে দেখি পুলিশের নিষ্ক্রিয়তা, দাঁড়িয়ে রয়েছেন সব লোকগুলো, সেইখানে ডুবছে। সেইখানে মায়েদের বুক ফাটা কান্না দেখেছি, তার সন্তান ডুবে গেছে, পুলিশকে বলছে বাঁচান, কোনো উদ্ধার কার্য নেই। প্রতিবাদ করেছিলাম সেই দিন রাত্রে সাধারণ মানুষের হয়ে, সাক্ষী কালনার লোকেরা, সাক্ষী সেই লোকগুলো যারা সেই দিন সব হারিয়ে ফেলেছে, তাদের হয়ে প্রতিবাদ করেছিলাম। এবং সেই প্রতিবাদের জেরে পুলিশি অত্যাচার, সেই অত্যাচারের ফটো অনেকে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। 5 দিন বেলভিউতে ভর্তি থাকতে হয়েছিল, সারা শরীর রক্তাক্ত হয়েছিল, অমানবিক অত্যাচার পুলিশের। এবং তারপর রেজাল্ট বেরোয় 21শে মে, ভোটে জিতি, বিধায়ক হই। যে তার ঠিক 3 দিনের মাথায় একটা মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়, সরকারি সম্পত্তি নষ্ট, নৌকো পুড়িয়ে দেওয়া,
এবং নৌকোটুকো যা পুড়েছিল সেটা মানুষের ক্ষোভে, সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল পরের দিন। তখন আমি হাসপাতালে, কিন্তু নাম দিয়ে দেওয়া হলো, জড়িয়ে দেওয়া হলো সুন্দর করে, একেবারে 172 জনের তালিকা, বাহ, 172 জনকে তাতে সেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে গরিব সাধারণ মানুষ যাদের উপর অত্যাচার হয়েছে তাদের নামই দিয়ে দিয়েছে। এবার আমি নয় তাতে অ্যান্টিসিপেটরি বেল নিলাম হাইকোর্ট থেকে, কিন্তু ওই 172 জন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আইনের দ্বারস্থ হতে গেলে একটা অর্থর বড় প্রয়োজন থাকে। তো তাদের সেই যে জ্বালা যন্ত্রণা আমি দেখেছি, কারুর বাড়িতে গিয়ে টাকা দিয়ে এসেছি যারা জেল খেটেছে, তাদের পরিবারটা যাতে চলে, না খেয়ে মরার ব্যাপার হয়ে যাচ্ছিল। এবং তারপর থেকে ওই মিথ্যে মামলা একের পর এক চাপানো, 6 মাস কনস্টিটিউয়েন্সিতে ঢুকতে পারিনি। নিজের কনস্টিটিউয়েন্সি যেখানে জনগণ এইভাবে বিদ্রোহ করেছে, 52% ভোট মানে সেটা বিদ্রোহ হয়, রুলিং পার্টির এগেনস্টে বিদ্রোহ হয়েছিল। তো সেইখানে যাকে নির্বাচিত করলো সে 6 মাস কনস্টিটিউয়েন্সিতে ঢুকতে পারলো না। কেন না, শাসক দলের খুব গাত্রদাহ হয়ে গেছিল যে কী করে হেরে গেলাম। একটা ছেলে এসে 23 দিনের মাথায় ভোট করে বেরিয়ে গেল, তো তাকে কিছুতেই আর অ্যালাউ করা যাবে না, প্রেশার ক্রিয়েট করো। এবার আমি তো চলুন আমরা রাজনীতি করি, ছোটবেলার থেকে রাজনীতি করে বড় হয়েছি, বিভিন্ন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে লড়াই দিয়েছি। তো আমি নয় লড়াইটা চালিয়ে গেলাম, কিন্তু ওই গরিব মানুষগুলো তাদের কি হবে? তারা তো রোজ আক্রান্ত হচ্ছে, পাড়ায় পাড়ায় এই জিনিস শুরু হয়ে গেল। তারপর সরকারি সুযোগ সুবিধার থেকে তাদের বঞ্চিত গরিব মানুষ, তাদের একটা বিধবা ভাতা হবে না, তাদের বার্ধক্য ভাতা হবে না, তারা ঘর পাবে না সরকারি। তাদেরকে বলে দেওয়া তো ওই তো অরিন্দমের কাছে যাও, ভোট দিয়েছ না, যাও। আর একদিকে তারপরে ওই চাপ, মিথ্যা মামলায় একের পর এক ছোটো মোটো বাড়ির ঝামেলা সেখানে ঢুকিয়ে দিচ্ছে জেলে। এই দীর্ঘদিন ধরে যখন চললো, তখন দেখুন আমার কাছে দুটো চয়েস ছিল, যে এক, যেই দলের সিম্বলে দাঁড়িয়ে জিতেছি মন দিয়ে সেই দলটা করতাম, মানুষের দিকে তাকানোর কোনো প্রয়োজন ছিল না। আগে আমরা দেখেছি অনেক বড় লিডাররা তাই করে, জিতে গেছে আর কনস্টিটিউয়েন্সিতে যাওয়ার কি দরকার আছে। এবং আমার ক্ষেত্রে কিন্তু এটা খুব সুবিধা ছিল, কারণ আমি দিল্লি বেসড, দিল্লিতে আমার অফিস, ওকালতি করি। আমি ওই প্রোফাইলটাকে ব্যবহার করে বিধায়ক হয়ে গেছি, যুব কংগ্রেস সভাপতি, তারপর একটা প্রমোশন হয়ে দিল্লিতে বড় পদ নিয়ে আমি সুন্দর ওকালতি চালাতে পারতাম, নিজে অর্থ উপার্জন করতাম, পাওয়ার ছিল, এনজয় করতে পারতাম। এইটা একটা চয়েস ছিল আমার কাছে। আর একটা চয়েস ছিল যে যেই সাধারণ মানুষ 52% ভোট পেয়ে, যাদের ভোট পেয়ে আমি জিতেছি, যাদের কোথাও একটা জ্বালা যন্ত্রণা ছিল, কোথাও আমাকে দেখে তাদের মনে হয়েছিল যে আমাদের বাঁচাবে, তাদের সেই চাহিদাটা আমি পূরণ করি। কারণ ওই 52% ভোট কোনো একটা দলের নেই, সবাই মিলে ভোট করেছিল। সেখানে কংগ্রেস ছিল, কংগ্রেসের ভোট ছিল, সেখানে সিপিআইএমের ভোট ছিল, সিপিআই ছিল, আর সিপিআই ছিল, আপনার সিপিআইএমএলের ভোট ছিল, তৃণমূলের একটা সেকশনের ভোট ছিল, বিজেপির ভোট ছিল। 7টা দলের ভোট, ওইখানে যারা যারা পার্টিসিপেট করে নির্বাচনে তাদের সবার ভোট নিয়ে জিতেছিল। তো সেইখানে আমার কোথাও মনে হয়েছিল যে আমার ফার্স্ট দায়িত্ব জনপ্রতিনিধি হিসাবে, যখন জনপ্রতিনিধি হয়েছি তখন জনগণকে দেখাটা আমার সবার আগের ডিউটি। সেখানে আমার ব্যক্তিগত রাজনৈতিক আমি যা করে এসেছি, দল করে এসেছি দীর্ঘ 16 বছর, সেইটাকে প্রায়োরিটি দেওয়ার থেকে আমার মনে হয়েছিল যে মানুষের চাহিদাটাকে প্রায়োরিটি দেওয়া আগে দরকার, এবং সেটাই আমি করেছি। আপনার এগেনস্টে এরকম একজন প্রাণের হুমকি দিয়ে পোস্টার দেওয়া, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা বারবার হয়ে এসছে। যখন কেউ সঠিক পথে চলে
তার একটা ভিশন থাকে, সে ওই গতানুগতিক সিস্টেম থেকে একটা অন্যরকম স্বচ্ছ পরিবেশ আনার চেষ্টা করে, তখন এটা হয়ে এসছে। তাকে উৎসাহ করা, তাকে ধমকি দেওয়া, তার উপরে আঘাত নিয়ে আসা, হয়তো তাকে মেরে ফেলা, কারণ সমস্যা তৈরি করে দিচ্ছে না। আজকে যে চুরি করতে দেবে না, যে করাপশনের বিরুদ্ধে কথা বলছে, যে গুন্ডামি মস্তানির বিরুদ্ধে কথা বলছে, যে মস্তানি রাজ চলতে পারে না, একটা সুস্থ সমাজ চলতে গেলে সেইখানে ওই মস্তানি রাজ চলতে পারে না। যেই কথা বলছে মস্তানরা তার বিরুদ্ধে তো লাগবে। যারা চোর তারা তো ঐক্যবদ্ধ হয়ে তাকে সেই মস্তানদের এগিয়ে দেবে সামনে, যে আমাদের চুরি করা অর্থের একটা পোর্শন তোমায় দিলাম, যেভাবে হোক একে শেষ করো, তোমার জন্যও ক্ষতিকারক, আমার জন্যও ক্ষতিকারক, আসো বন্ধু একসাথে হাত মেলাই, একদম আর এই সৎ ছেলেটাকে এটাকে মেরে শেষ করো। খুব খতরনাক। মানুষের কথা বলে, গরিব মানুষকে জাগিয়ে তুলছে, তাদের হয়ে কাজ করছে, তাদেরকে বুকে আগলে নিচ্ছে, বলে আমাদের রাজত্ব শেষ হয়ে যাবে। তো এতদিন যা করে এসছি, লুটের সাম্রাজ্য, চুরির সাম্রাজ্য অনির্বাণ শেষ করে এই দিচ্ছে। প্রসঙ্গ থেকেই আমি যাবো যে লুটের সাম্রাজ্য বা এই তোলাবাজ কাটমানি এইগুলো যেগুলো চলছে এবং আমরা 11 বছর ধরে দেখে এলাম একটা শাসনকাল। এই যে তৃণমূল আমি থেকে আপনাকে বলছি একটা জিনিস, এই সরকার যেই জিনিসটাকে একেবারে সিস্টেম বানিয়ে দিয়েছে, পদ্ধতি বানিয়ে দিয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘুষখোরি। একটা বাচ্চা জন্ম নিলে তার ওই বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য টাকা দিতে হবে, তাহলে বার্থ সার্টিফিকেট পাবেন, নাহলে আপনি ঘুরতে থাকুন। আর একটা মানুষ মারা গেলে তার ডেথ সার্টিফিকেট সেই নেওয়ার জন্য আপনার টাকা দিতে হবে, দিন কাউন্সিলরের কাছে গিয়ে, নাহলে আপনাকে ঘোরাবে। 10 রকমের প্রশ্ন, আমরা জানি না, ডাক্তারের কাছে যান, পুলিশ, কাউন্সিলর, ঘুরে ফিরে তারা ঘুরতে থাকবে। এরকম অনেক কেস আছে, আমার কাছে তো আসে। একদম। তো এই তারা প্রসঙ্গে ডেথ সার্টিফিকেট পায়নি, বছরের পর বছর ডেথ সার্টিফিকেট। দাদা এই প্রসঙ্গেই আমি যাব, তৃণমূল থেকে ইতিমধ্যেই অনেক বিধায়ক অনেকেই জয়েন করেছে ভারতীয় জনতা পার্টিতে, তার মধ্যে আপনিও একজন অন্যতম যিনি আপনি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন। এনাদের বিরুদ্ধে মানে এই যে যারা তৃণমূল থেকে এসে বিজেপিতে জয়েন করছে, অনেকের ওপরেই এখনও এলিগেশনস আছে যে তারাও সারদা নারদাতে অ্যাকিউজড, কোনোটাই প্রমাণিত নয়, অ্যাকিউজড। তো কি বলবেন যে এতে কি দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না, কতটা এফেক্টেড হচ্ছে? এবং অনেকেই বলছে, বিরোধীরা বলছে যে যারা আসছে দলে তৃণমূল থেকে এসে বিজেপিতে যোগদান করছে, সেই সব লোকজনকেই বিজেপি গ্রহণ করছে। দেখুন, দুটো পার্ট আছে আপনার প্রশ্নের, দুটোর আমি আলাদা আলাদা উত্তর দিচ্ছি। প্রথমত যারা আসছে তাদের উপরে অ্যালিগেশন আছে, এটা একেবারেই সঠিক না। আজকে বৈশালী ডালমিয়া, ডক্টর রথীন চক্রবর্তী, অরিন্দম ভট্টাচার্য, আপনার রুদ্রনীল, আজকে হিরণ, আমার ভাই হিরণ চ্যাটার্জি, ভালো ছেলে, কি অ্যালিগেশন আছে? কোন করাপশনের অ্যালিগেশন আছে? আরও অনেক আছে তালিকায়, সবার নাম বলছি না। আর বাকি যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, সেই অ্যালিগেশনটা আজকে মনে পড়ছে? যখন তারা তৃণমূলে ছিল তারাই সর্বেসর্বা ছিল, তাদেরকে চতুর্দিকে ছোটানো, কোথাও সমস্যায় পড়লেই মুর্শিদাবাদ জেলা কে ভোট করবে? শুভেন্দু অধিকারী, শুভেন্দু যাও। আজকে মালদা ভোট কে করাবে? শুভেন্দু যাও। তখন তারা দুর্নীতিগ্রস্ত ছিল না, সব দায়িত্ব তার ঘাড়ের উপরে দলের। আজ রাজীব বন্দ্যোপাধ্যায়, বাই ইলেকশন হচ্ছে, রাজীব যাও উত্তর দিনাজপুর।
রাজীব যাও করিমপুর, শুভেন্দু দেখে নাও দিলীপ ঘোষের সিট। আজকে যেই তারা সুইচ ওভার করলো, বিরোধিতা করলো যে আপনাদের এই সিস্টেমের পার্ট, তোলাবাজির সিস্টেমের পার্ট আমরা হব না, তখন এরা দুর্নীতিগ্রস্ত হয়ে গেল। এই ডবল স্ট্যান্ডার্ডটা মানুষ বোঝে। যেরকম আপনি বলছেন মানুষ কিভাবে নেবে, মানুষ এই ডবল স্ট্যান্ডার্ডটা বোঝে যে কতটা চাপের আন্ডারে এইখানে প্রত্যেককে তৃণমূল কংগ্রেসের ভালো লাগুক মন্দ লাগুক মাথা নিচু করে কিন্তু থাকতে হবে। বিরোধীরা এটাও বলছে যে যখন তৃণমূলে ছিল সমস্ত কিছু মানে সুযোগ সুবিধা, মন্ত্রিত্ব সব কিছু তারা নিয়ে মানে সুবিধা ভোগ করে এখন ভোটের সময় কেন দিয়েছেন? চলে যাচ্ছে। না, কেন দিয়েছেন সুযোগ সুবিধা? কে বলেছিল বাকিদের বঞ্চিত করতে? তার মানে এটা আপনাদের পলিসি? আপনারা একটা শ্রেণীকে সুযোগ সুবিধা দেন নিজেদের কাজে লাগানোর জন্য, আর একটা শ্রেণী বঞ্চিত থাকে। আজকে অনেক সিনিয়র লিডারদের আমি নাম করব না, কারণ তারা হয়তো চাপে পড়ে যাবেন তৃণমূলে। এখন কোনো রকমে তারা একটু মুখ ঠুক দেখাতে পারছেন, তারা চান্স পাচ্ছেন। আমি অনেক নেতাকে দেখেছি বাইরে বসে রয়েছে, আমাকে ধরেছেন যে আমার ব্যাপারটা একটু কিছু কি বললো। একটা অদ্ভুত পরিস্থিতি, দম বন্ধ করা পরিস্থিতি, কারণ তারা বঞ্চিত। আর আজকে বলছেন সুযোগ সুবিধা নিয়েছেন। আপনি দিয়েছেন, তাই তো। দিলেন কেন? কে বলেছিল দিতে? কে বলেছিল বাকিদের বঞ্চিত করতে, পুরনো লোকেদের বঞ্চিত করতে? দিস ইজ দ্য আদার সাইড অফ দ্য কয়েন। অপরচুনিস্টের মতন কথা বললে তো হবে না। আমার সাথে থাকলে ভালো, আমার সাথে আমাকে যেই বাস্তবটা বলে কেউ চলে যাবে, তখন তার থেকে খারাপ আর কেউ নেই। এটাই তো হচ্ছে। অরিন্দমদা, দেখতে পাচ্ছি যে এখন কয়লা পাচার, গরু পাচার এই নিয়ে দীর্ঘদিন ধরে চলছে। সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছেন। এই যে পুরো বিষয়টা ভোটের আগে দল কতটা, মানে তৃণমূল সরকার কতটা অস্বস্তিতে পড়বে, কি মনে হয় আপনার? দেখুন, অস্বস্তিতে তো সব কিছুতেই পড়েছে। এখন যদি কেউ মনে করে যে আমাকে যাই বলো আমি গায়ে লাগাবো না এবং সব কিছুতে আমি বলবো রাজনৈতিক ষড়যন্ত্র, মানুষ দেখছে তো। সোজা বিষয়টা হলো, দেখুন, আমি বিদেশে পড়াশোনা করেছি এবং যখন পড়াশোনা করেছি তখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়েছে। টাকা যাবে কিভাবে? আমি তো ক্যাশ নিয়ে যেতে পারবো না। একদম। দীর্ঘদিন থেকেছি, এখান থেকে বাবা ট্রান্সফার করেছে, তো তার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হয়েছে ইউরোপের যে কোনো ব্যাংকে। তো সেই অ্যাকাউন্টটা এইখানে ডিক্লেয়ার করতে হয়। আপনার বিদেশে অ্যাকাউন্ট আছে, সে নিয়ে কারোর সমস্যা নেই, আপনি খুলতেই পারেন। আপনি সাংবাদিক, আপনার ইচ্ছা হচ্ছে আপনি সুইজারল্যান্ডে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন, খুলতে পারেন, অসুবিধা নেই তো তাতে কিছু। কারোর কোথাও অ্যাকাউন্ট খুলতে তো কোনো সমস্যা নেই। সমস্যাটা এই জায়গায়, যখন আপনি অ্যাকাউন্টটা খুলে সেটাকে ডিসক্লোজ করছেন না, ভারতবর্ষের সরকারকে জানাচ্ছেন না। ওই যে আমি বললাম আমি অ্যাকাউন্ট খুলেছিলাম, আমি জানিয়েছি, ডিক্লেয়ার করেছি আমার এই মুখ জায়গায় অ্যাকাউন্ট আছে। আমি তখন স্টুডেন্ট, LLM করছি কিংবা MPhil করছি, এর জন্য আমার অ্যাকাউন্ট আছে, আমার বাবা টাকা পাঠায়, ডিক্লেয়ার করেছি, কোনো সমস্যার ব্যাপার নেই। অনেক ব্যবসায়ী আছে যারা ব্যবসা করেন বাইরে, এক্সপোর্টার্সরা আছে, তাদের ফরেন অ্যাকাউন্টস আছে, থাকতেই পারে। আমি ইন্টারন্যাশনাল ট্রেড লয়ার, আমার অনেক ক্লায়েন্ট আছে বাইরে, তাদেরকে আমরা অ্যাডভাইস করি। অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট থাকায় কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাকাউন্টটা ডিসক্লোজ করতে হবে। যখনই আপনি ডিসক্লোজ করছেন না, তার মানে দেয়ার ইজ সামথিং ফিশি। কিছু লুকোতে চাইছেন, কিছু আড়াল করতে চাইছেন। এই জায়গাটাতে সমস্যা, এবং সেই জায়গাটাতে লুকোবে কে, আড়াল করবে কে? যে বলতে পারছে না যে সোর্সটা কোথার থেকে, কিসের জন্য আমার অ্যাকাউন্ট এবং কিসের টাকা আসছে, সেই জায়গাটায় তদন্ত চলছে
এবং মানুষ খুব আগ্রহের সাথে দেখছে যে এটা কোন পলিসি, যেই পলিসিতে এইভাবে একটা রাজ্য সরকার তারা নিজেদের অনেক কিছু গোপন করে রেখেছে সাধারণ মানুষের থেকে, ভারতবর্ষের আইন থেকে। আইনের ঊর্ধ্বে তো কেউ না, এটা মানুষ দেখছে। ভোটের আগে হচ্ছে বলে ওনারা বলবেন যে রাজনীতি, নিজেদেরকে ক্লিয়ার করে আসাটা এবং ক্লিয়ার করে এসে মানুষের সামনে সেটা পেশ করাটা, এইটা বেশি ইম্পর্টেন্ট। ওই সব চলে গেছে, আমাদের অত্যাচার করছে এই বলে চিৎকার করে কোনো লাভ নেই। এখন রাজ্যের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, লাগাতার বিভিন্ন ঘটনা ঘটছে, সেটা মানে শহরের বুকে বলুন বা শহরতলিতে বলুন। এই যে রাজ্যের মন্ত্রীর উপরে হামলা সরাসরি, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? দেখুন, এটা প্রথমবার হয়নি তো, এর আগেও আমরা দুজন বিধায়ককে এখানে দেখেছি, তাদের হত্যা হয়েছে। দুজন বিধায়ক এই রাজ্যে আগে তাদের হত্যা হয়েছে, এবং এই থার্ড মন্ত্রী। তো এর থেকে আইন শৃঙ্খলার অবস্থাটা কোথায় পশ্চিমবাংলার, যেইখানে এমএলএজরা, দ্য ল মেকার, তাদের খুন হয়ে যাচ্ছে, তাদের কোনো সিকিউরিটি নেই, প্রোটেকশন নেই। আমার উপরে হামলা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর হয়েছে, আমার বাড়ির শান্তিপুরে যেখানে আমি ভাড়া বাড়িতে থাকি সিসিটিভির মেশিন চুরি হয়ে গেছে ঘরের ভেতর থেকে। সিসিটিভির মেশিন চুরি হওয়া মানে বুঝতে পারছেন, কে মেশিন চুরি করতে যাবে? ক্যামেরা চুরি করেনি, মেশিনটা যেখানে রেকর্ডেড থাকে 1 মাসের সব গতিবিধি। তারপরে হামলা হচ্ছে, কমপ্লেন হচ্ছে, পুলিশের কোনো হেলদোল নেই, কোনো ইনভেস্টিগেশনই নেই। লোক দেখানোর জন্য যে একবার এসে চেক করে যাবে, কাউকে জিজ্ঞাসাবাদ করবে, সে পর্যন্ত নেই। তো এটা তো স্বাভাবিক যে একজন মন্ত্রী এখানে মারা গেছেন, যাদের সমস্যা হচ্ছিল ওইখানে তাকে নিয়ে, ওই যে যেরকম আপনি জিজ্ঞেস করলেন একটু আগে, একদমই, যে আমরা ঢুকতে পারিনি কেন, ওই দেয়াল লেখন যে 7 দিনের ভেতরে শান্তিপুর ছেড়ে দাও, নাহলে মেরে ফেলা হবে। কারা করেছে? যাদের সমস্যা, যারা চোর, যারা ডাকাত, যারা তোলাবাজি করে, যারা মস্তানি করে। তো এরকম ওই জায়গাও ছিল। লোকটা তো সৎ লোক, ব্যবসায়ী, কোনো রকমে চুপ করে বলেছিলেন, যাই হোক বলে নিজের জায়গাটা ঠিক রাখবো, কিন্তু বাকিদের সেটা চলেনি। বাকিদের জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, করে দিয়েছে। না, আপনি নিজেও একজন লয়ার, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন ঠিক পরিস্থিতিটা নিয়ে? এইভাবে লাগাতার মন্ত্রীদের ওপর যদি হামলা হয়, সে জায়গায় বাংলার সাধারণ মানুষ কতটা সুরক্ষিত? সুরক্ষিত নেই তো। কোথায় সুরক্ষিত বাংলার মানুষ? বাংলার মানুষ সুরক্ষিত হলে আজকে শাসক দলের এত ব্যথা উঠতো? চতুর্দিকে ছুটে বেড়াতে হচ্ছে, সভা, প্রধানমন্ত্রীকে গালাগাল করতে হচ্ছে, সর্বভারতীয় একজন সভাপতি ভারতীয় জনতা পার্টির, তার কনভয়ের উপরে হামলা করাতে হচ্ছে, তাকে কটূক্তি করতে হচ্ছে। এগুলো তো জ্বালা যন্ত্রণা, ফ্রাস্ট্রেশন, ব্যথা। এর ব্যথাটা উঠছে কেন? কারণ মানুষ পক্ষে নেই। মানুষ পক্ষে নেই কেন? কারণ মানুষ সুরক্ষিত নেই। মানুষ জ্বালায় ভুগছে, রেহাই চাইছে।
বলতেও পারছে না ভয়। অনির্বাণ, এই প্রসঙ্গেই আসছি, আপনি বলছেন রেহাই চাইছে, ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের তরফ থেকে অনেক প্রকল্প চালু করা হয়েছে, যেমন দুয়ারে সরকার, 5 টাকায় ডিম ভাত, এবং যেগুলো সাধারণ মানুষ নিচ্ছে 5 টাকার যে ডিম ভাতের যে প্রকল্পটা চালু করেছে সেটা ইতিমধ্যেই একটা খুব ভালো এবং হিট প্রকল্প। কি বলবেন, আমরা তো প্যারালালি এগুলোও দেখতে পাচ্ছি। একটা একটা করে আসি। দুয়ারে সরকার, এটা কি প্রকল্প? এটা কোনো প্রকল্প? ধরুন একটা বিধানসভা, তার ভেতরে হয়তো মিউনিসিপ্যালিটি আছে এবং ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে। দুয়ারে সরকার কি হচ্ছে? এলাকায় আওয়াজ দিয়ে দেওয়া হচ্ছে অমুক দিন অমুক মাঠে, অমুক স্কুলের মাঠে দুয়ারে সরকার কর্মসূচি আছে। কি হচ্ছে সেখানে? সেই ডিপার্টমেন্টে যারা অফিসে বসে থাকেন অফিসাররা, তাদেরকে ডেকে এনে বসানো হচ্ছে যে আপনারা আজকে এখানে মাঠে বসবেন। খুব ভালো কথা, বসলেন। এবং প্রচারের মাধ্যমে সেটা বলে দেওয়া হচ্ছে এখানে দুয়ারে সরকার। দুয়ারে সরকারে কি হবে? অমুক 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 ডিপার্টমেন্ট ওইখানে থাকবে, আপনি ওইখানে যাবেন আপনার সমস্যা নেই। আচ্ছা, সাধারণ মানুষ লাইন দিল, কারণ সমস্যা তো মেটেনি এত বছরে, তো ওইখানে যেতে বলছে, চলো ওইখানে যাই। সেইখানে গিয়ে সমস্যার কথা জানানো হচ্ছে, নথিভুক্ত করা হচ্ছে, তাকে একটা কুপন দেওয়া হচ্ছে, চলে যান বাড়ি। এইবার অপেক্ষায় তখন আপনার কাজ হলো কি হলো না। এই হলো দুয়ারে সরকার। সেই নিয়ে এত লাফালাফি। দুয়ারে সরকার, আমাদের দুয়ারে সরকার বিশাল হিট, এত আমাদের কাছে কমপ্লেন চলে এসছে। আরে মানুষের জ্বালা যন্ত্রণা আসছে, এতে খুশি হচ্ছ যে এত মানুষ লাইন লাগিয়েছে? লজ্জা হওয়া উচিত যে এত মানুষকে আপনারা পরিষেবা এতদিন দেননি, এবং তাদের এমন দৈনন্দিন পরিস্থিতি যে আপনারা যেই স্কুলের মাঠে যেতে বলছেন, যেই গাছের তলায় যেতে বলছেন, সেখানে গিয়ে তারা লাইন দিতে বাধ্য, হয়তো কিছু একটা হবে এই আশায়। একটা জিনিস বলুন তো, এই সরকারি আধিকারিকরা তাদের দপ্তরে বসে কাজ করায় আর ওই কোনো স্কুলের মাঠে বসে কাজ করায়, কি ডিফারেন্সটা হয়? তাদের যদি কাজ করারই হয় তারা তাদের দপ্তরে বসে কাজ করবে। মাঠে গেলে কি প্রোডাক্টিভিটিটা বেড়ে যায়? মানুষকে ভাওতা দেওয়া। তাহলে স্বাস্থ্যসাথীটা কি বলবেন? মানুষকে টোটাল ভাওতা দেওয়া। আচ্ছা, ঠিক আছে, আপনি দুয়ারে সরকার নিয়ে বললেন, স্বাস্থ্যসাথী কিন্তু এই ইতিমধ্যে দুয়ারে অনেক লোক সরকারে পেয়েছে। মেন ব্যাপারটা হলো ডেটা কালেকশন। তাদের ডিটেল নিয়ে নাও, তাদের সমস্যার ব্যাপার নিয়ে নাও, এইবার ওই এজেন্সিকে দিয়ে তাদের ফোন করানো। আজকে সারা দিনে কমসে কম না হলে 10 বার আমার কাছে একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে ফোন আসে। একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে ফোন আসে বিভিন্ন সরকারি, আপনার অমুক হয়েছে, বিজেপি সরকার অমুক করছে তমুক করছে, উত্তরপ্রদেশে এই হয়ে গেছে সেই হয়ে গেছে। মানে মানুষকে ওই বোঝানো হচ্ছে ওই যে কাকে তোমার কান নিয়ে চলে গেল, এবার তুমি কাকের পেছনে ছোটো। টোটাল একটা গিমিক চলছে। একটা মার্কেটিং এজেন্সি, তারা নিয়ে এসে পচা আপেল বিক্রি করার চেষ্টা করছে এক্সপোর্ট কোয়ালিটির বলে। এইটাই উন্নত মানের, বেস্ট কোয়ালিটির এইরকমই হয়। কেউ তো দেখেনি বেস্ট কোয়ালিটি। ওই পচা আপেল এক্সপোর্ট কোয়ালিটি অ্যাপেল বলে চালানোর চেষ্টা করছে নতুন প্যাকেজিং করে। স্বাস্থ্যসাথী বললেন আপনি, সরকারের কাছে টাকা আছে? বলছেন 10 লক্ষ মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হয়েছে, পশ্চিমবাংলার সবাই স্বাস্থ্যসাথী। এর থেকে বড় ফ্রড কোথাও কোনো দিন হয়েছে কিনা আমার সন্দেহ আছে। সাধারণ মানুষের সাথে এত বড় ফ্রড, এত বড় জোচ্চুরি গরিব খেটে খাওয়া মানুষের সাথে কোনো দিন আর হয়েছে কিনা কোথাও আমার সন্দেহ আছে।
একটা কার্ড দেওয়া হচ্ছে, বলা হচ্ছে 5 লক্ষ টাকা তার ভ্যালিডিটি, আপনি ওখানে দেখুন সিস্টেমে 5 লক্ষ দেখাবে। ওই লটারির গল্পের মতন 1 কোটি টাকার বাম্পার প্রাইস। এবার আপনি তার পেছনে ছুটে বেড়ান, রোজ কিনে বেড়ান, গুচ্ছ গুচ্ছ, কোনো না কোনো দিন তো একদিন লাগবে। আজকে স্বাস্থ্যসাথীর যে কার্ড দিয়েছে সেই কার্ডের যেই অর্থ বরাদ্দ হওয়ার কথা সেই অর্থ সরকারের কাছেই নেই। 10 কোটি বলছে, আমি অর্ধেক ধরে নিলাম, কারণ সবই তো মিথ্যা। আমি অর্ধেকের অর্ধেক ধরে নিলাম, 2.5 কোটি। সেই 2.5 কোটি মানুষকে সেই ডেলিভারি দেওয়ার, হেলথ প্যাকেজ দেওয়ার, হেলথ ফেসিলিটি দেওয়ার সেই অর্থ সরকারের কাছে কোথায়? রোজ দেখা যাচ্ছে হাসপাতাল থেকে তাড়াচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী বলছেন, ওই রানাঘাটের আমাদের সবার থেকেই বলেছিলেন, যদি কেউ স্বাস্থ্যসাথীর কার্ড নিতে মানা করে দেয় আপনি থানায় যাবেন, যে কমপ্লেন রুজু করবেন। থানা কমপ্লেন নেয়? সাধারণ মানুষের ক্ষমতা আছে এখানে থানায় গিয়ে বলতে পারে যে আমার কমপ্লেনটা নিন, সেখান থেকে বলে দেওয়া হয়। এটা সব জায়গার ট্রেন্ড পশ্চিমবাংলায়। তো রোজ আমাদের কাছে এইসবই তো আসে, যে গেছি ওইখানে দিলাম, প্রথমে তো তাড়িয়ে দেবে। যদি খুব বোঝে যে হ্যাঁ শিক্ষিত, পড়াশুনো জানে, তখন বলবে হয়তো ডিউটি অফিসারের কাছে দিয়ে যান, বড়োবাবু আসবে, দেখে তারপরে বলবেন। এবার বড়োবাবু কখন আসবেন, কখন দেখবেন আর কখন বলবেন, সেই আশায় বসে থাকুন। সে 2 দিনেও হতে পারে, 5 দিনেও হতে পারে, নাও হতে পারে। কারোর তো ক্ষমতা নেই গিয়ে চ্যালেঞ্জ করবে যে আমি কমপ্লেনটা দিয়েছিলাম, আমায় রিসিভিংটা দিন, ডায়েরি নাম্বার। তো প্রথমত এইখানে যে কমপ্লেন নেওয়া হয় না থানায়, আর সরকার বলে দিচ্ছে আপনি যদি হাসপাতাল কিংবা নার্সিংহোমের থেকে আপনাকে ফিরিয়ে দেওয়া হয় আপনি থানায় যান। মানে এক জায়গায় ধাক্কা খেয়ে আর এক জায়গায় ধাক্কা খেতে আপনি যান, আর সেখানে শুধু ধাক্কা না, আপনার হাজতবাসও হয়ে যেতে পারে। মানুষকে কিভাবে পাগল বানাচ্ছেন চিন্তা করুন। অনির্বাণ, আপনি পচা পচা আপেলের কথা বললেন, আমি সেই প্রসঙ্গেই বলবো, তৃণমূলের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে যারা পচা ছিল, দলে যারা পচা ছিল তারাই বেরিয়ে গেছে। দল ভালো আছে, দল কারুর জন্য এখন কে চলে গেল তার জন্য আরে আপনি সরকারে আছেন, আপনি ক্ষমতায় আছেন, পচা যারা ছিল তারা বেরিয়ে গেছে। না 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 না, এবার আসল জায়গাটায় আসি, ওইসব পচার টাটকা ছেড়ে দিয়ে। শাসক দলে আছেন, খুব সুন্দরভাবে একদম টোটাল ক্ষমতা আপনার কাছে, তার ভেতর থেকে যারা ক্ষমতায় ছিল তারা বিরোধিতা করে বেরিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে হুমকি মামলা সব আপনি চাপাচ্ছেন। পচা থাকলে তো আপনার সাথেই থেকে যেত, অসুবিধা কোথায় হচ্ছিল? কোথাও ওই পচনের সেই দুর্গন্ধ সহ্য হয়নি বলে তারা বেরিয়ে গেছে, আর আপনি উল্টো অ্যালিগেশন দিচ্ছেন নিজেকে ক্লিয়ার রাখার জন্য। এইসব গিমিক, মানুষ তো নিজের অত্যাচারিত, কাকে কি বোঝাবেন? আর 5 টাকার ডিম ভাত কেন খাবে? 5 টাকার ডিম ভাত কেন খাবে না বিরিয়ানি? আমি পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের জন্য রোজের, তারা নিজের উপার্জিত অর্থে, কারুর দয়ায় না, নিজের উপার্জিত অর্থে সম্মানের সাথে রোজ মন্ডা মিঠাই খাবেন, আমি সেই স্বপ্ন দেখি, সেই বাংলার স্বপ্ন দেখি। আমি কোথাও ওই 5 টাকার ডিম ভাতের জন্য লাইন দিতে হবে আর আপনি 2 মাস ভোটের খাওয়াবেন, গিমিক করবেন, মানুষ ঠকানো ওই একখানা প্রকল্প করে মানুষের অসহায়তার সুযোগ নেবেন, সেই বাংলা, সেই দুর্বল কমজোর বাংলা আমি দেখতে চাই না।
অনির্বাণ দা প্রকল্পের কথাই বললেন। আজকে স্বাস্থ্যসাথী তো বলে দেওয়া হয়েছে ডেকে, নবান্নে ডেকে তো বলে দেওয়া হয়েছে যে কোনো রকমে 3 মাস আপনারা চালান, ভোটটা পার হোক, কাউকে ফেরাবেন না দয়া করে, তারপরে দেখে নেব। মানে তারপরে স্বাস্থ্যসাথীও হাওয়া, প্রতিশ্রুতিও হাওয়া, যেরকম বারবার হয়ে এসছে, বিভিন্ন জায়গায় গিয়ে বলা হয়েছে শিক্ষায় আপনাদের নিয়োগ হবে, এত লক্ষ কর্মসংস্থান দেওয়া হবে, এত হাজার দেওয়া হবে, আর আলটিমেটলি কি হলো? 4 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তারপরে তাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হচ্ছে। আজকে মাছ কোমর জলে দাঁড়িয়ে পার্শ্ব একদম, শিক্ষকদের পার্শ্ব প্রতিবাদ শিক্ষকদের। করতে হচ্ছে। দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য রিয়ালিটি। বাস্তবটা এইটা, বাকি সব প্রতিশ্রুতি ভোটের জন্য। এই 3 মাসের গল্প চলছে, 3 মাসের গল্প, ওই একের পর এক সব বলা হচ্ছে ফ্রি ফ্রি ফ্রি। 3 মাসের জন্য সব ফ্রি ফ্রি ফ্রি। কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে 70% ওপর কাজ অলরেডি ডান করা হয়ে গেছে। তাহলে তো সমস্যাই ছিল না, হয়েছে। বাড়িতে বসে ভোট জিততেন। এত বড় বড় সভা করার কি দরকার ছিল? কোটি কোটি টাকা খরচা হচ্ছে, টেন্ট লাগাচ্ছেন, তারও টেন্ডার একটা কোম্পানিকে দেওয়া, তারাই তৈরি করে, সব ফিক্সড, প্যানেলের এত, এসির এত, আর তারপরে আবার ব্লকে ব্লকে সরকারি তন্ত্র ব্যবহার করে সেই আশাকর্মী, সেই অঙ্গনারী ওয়ার্কারদের নিয়ে এসে আপনারা ভিড় করছেন, কত অর্থ খরচা করছেন, কি দরকার ছিল? যদি 70% কাজ কমপ্লিটই হয়ে গিয়ে থাকতো তো বাড়িতে বসে থাকতেন, জনগণ এমনি জিতে দিত। এত ছুটে বেড়ানোর দরকার ছিল না, তো এত হেলিকপ্টার ওড়ানোরও দরকার ছিল না, এত কাউকে গালমন্দ করারও দরকার ছিল না। লাগাম ছাড়া পেট্রোল গ্যাসের দাম, সাধারণ মানুষ কি করবে তাহলে? এই বিষয়টা আপনি কি বলবেন তাহলে? বলছি, আপনি ভাবুন, প্রায় 1000 টাকার কাছাকাছি গ্যাস, লাগাম ছাড়া পেট্রোল, কি করবে সাধারণ মানুষ? আপনাকে একটা জিনিস বলি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজির দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। পেট্রোল ডিজেল ভারতবর্ষে তৈরি হয়, মানে ক্রুডটা বাইরের থেকে আসে, ক্রুড অয়েল ভারতবর্ষে তৈরি হয়, তারপরে এখানে রিফাইনারিজে তারপরে ডিস্ট্রিবিউশন হয়। এই সিস্টেমই চলে আসছে, এখনও তাই আছে। ইন্টারন্যাশনালি এই ক্রুড অয়েল যে মোড অফ এনার্জি চলে আসছে, সেইখান থেকে কোথাও একটা ক্লিন এনার্জির দিকে গ্লোবালি চলছে সব জায়গায়। ক্লিন এনার্জি, ক্লিন এনার্জি মানে কি? যা ফসিল ফুয়েল ব্যবহার করে হবে না। এটা একটা ভিশন, এটা একটা ফার সাইটেডনেস। যখন বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন আত্মনির্ভর ভারত তৈরি করা আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্যের দিকে আমরা এগোচ্ছি, সেইখানে আজকের দিনে গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষা করা, গ্লোবাল ওয়ার্মিংটাকে মিনিমাইজ করা, এইটা একটা বড় লক্ষ্য সরকারের, যে কোনো সরকারের। সেই জায়গার থেকে দাঁড়িয়ে একটা অল্টারনেটিভ এনার্জি ইউজ করার জন্য মানুষকে সেই রাস্তা দেখানো হচ্ছে, যার জন্য ইলেকট্রিক কার লঞ্চ করেছে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ভারতবর্ষে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা দেখেছেন বোধহয়। সেই মার্কেটিংটা একবারও করছে না যে অল্টারনেটিভ মোড অফ এনার্জি তৈরি করার একটা ফ্যাসিলিটি ভারতবর্ষের সরকার তৈরি করছে। ওই ইলেকট্রিক কার, যেটা ইউরোপে এখন সব জায়গায় ছোটো ছোটো কার্স ব্যবহার হয়, গেলে দেখতে পারবেন, আমেরিকা, তারা সবাই ওই অল্টারনেটিভ এনার্জির দিকে যাচ্ছে। এবং ভারতবর্ষ সেইখানে আজকে উই আর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো আমাদের দায়বদ্ধতাটা কিন্তু আরও বেশি সেই জায়গায়। ওই চিপ পলিটিক্স করলে হবে না, ওই সস্তা রাজনীতি
5 টাকার ডিম ভাত সেটা রাজনীতি না। মানুষের ভবিষ্যৎটাকে সিকিউর করাটা রাজনীতি। এটাও তো ঠিক অনির্বাণ দা, আজকে সেইখান থেকে আমরা একটা বেশি ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি। আমাদের রাজ্যে গরিবের এই সংখ্যা সমস্যাটাই তো সেই জায়গায় আপনি কর্মসংস্থান তৈরি করতে পারলেন না কেন? সাধারণ মানুষ গ্লোবালটাকে পরে ভেবে, আগে কিন্তু দেখবে আমার 1000 টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে, এটা সাধারণ অবভিয়াসলি মানুষ, সেই জায়গা গরিব মানুষের থেকেই কাছে এটা দাঁড়িয়ে বেশি এফেক্টেড। সেই জন্যই কিন্তু উজালা গ্যাস যোজনা চালু হয়েছিল, এটা নরেন্দ্র মোদিও জানেন, ভারতবর্ষের সরকারও জানে এখানে কিভাবে মানুষকে ওই পা ভেঙে হাতে ক্র্যাচ ধরিয়ে দেওয়া হচ্ছে, সেটা তারা জানে বলেই উজালা গ্যাস যোজনা এখানে এইভাবে লাগু হয়েছে। মহিলারা পেয়েছে ডাইরেক্টলি, কোনো ঘুষ দিতে হয়নি কাউকে, এবং তার জন্যই এই 500 টাকা লকডাউন পিরিয়ডে সবার অ্যাকাউন্টে ঢুকেছিল। রাজ্য সরকার কিন্তু 1000 টাকার প্রতিশ্রুতি দিয়ে তারপরে সে প্রতিশ্রুতিই রয়ে গেছে, সে নিয়ে আর কোনো উচ্চবাচ্য নেই। কি কর্মসাথী না কি কোন সাথী ছিল তো নামও মনে থাকে না, 60টা না 70টা সব প্রকল্প, অমুক সাথী আর তমুক শ্রী। অনির্বাণ দা, প্রধানমন্ত্রী বলেছেন বাংলায় কিন্তু কাজের কাজ কিছু নেই। 500 টাকাটা নরেন্দ্র মোদির ঢুকেছিল কিন্তু ওই সময় গরিব মানুষের অ্যাকাউন্টে লকডাউনের সময়, আর এইখান থেকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সব আমরা সবাইকে চাল দিয়ে দিয়েছি। আমার কনস্টিটুয়েন্সিতে বার করেছিলাম আমি, আমার কনস্টিটুয়েন্সিতে 20,000 মানুষের রেশন কার্ড ছিল না। 1 মাস যখন পকেটের আমার ট্যাক্স পেইড টাকা এটিএম থেকে বার করে করে চাল কিনে মানুষকে দিতে হচ্ছিল, তাতে কোনো অসুবিধা নেই। আমি আমাকে ভাগ্যশালী বলে মনে করি যে আমি মানুষের পাশে দাঁড়াতে পেরেছিলাম, কোথাও মানুষের খিদে মেটাতে পেরেছিলাম ব্যক্তিগত উদ্যোগে, এবং সেখানে কিছু আমাদের ওইখানকার যার যেরকম সাধ্য, কেউ এসে 5,000 টাকা দিয়ে বলেছে, আমি তাদের ফটো তুলিয়েছি, সাথে খবর করিয়েছি। সোশ্যাল অর্গানাইজেশন, ছোট ছোট এনজিওস, বাচ্চা ছেলেমেয়েরা, তারা নিজেদের মতন করে জোগাড় করে তারা মানুষকে খাইয়েছে। লজ্জা করা উচিত এই রাজ্য সরকারের। আপনারা কোথায় ছিলেন? মিথ্যা কথা বলছিলেন এখান থেকে বসে বসে, নবান্নের থেকে বসে বসে প্রেস কনফারেন্স, সবাইকে দেওয়া হচ্ছে, সবাই চাল পাচ্ছে। বলার সময় তো আর কিছু বাদ থাকে না, 100%-এর কাজে 200% হয়ে যায়। 100-তে 200 পান পরীক্ষা দিয়ে রাজ্য সরকার বলার সময়, কিন্তু কাজের ক্ষেত্রে আমার কনস্টিটুয়েন্সিতে বের করেছিলাম 20,000 মানুষের রেশন কার্ড ছিল না। তো সেই 20,000 লোক তারা কোথায় যাবে? অনির্বাণ দা, এটাও কিন্তু আবার অনেক মিডল ক্লাস ফ্যামিলি দেখেছি সেই সময়, যাদের লজ্জা লাগছে রাস্তায় বেরিয়ে লাইনে দাঁড়াতে, কিন্তু তাদের কাছে কোনো উপায় নেই, মুখে মাস্ক লাগিয়ে যাতে চেনা না যায় সেভাবে এসে তারা দাঁড়িয়েছে। অনির্বাণ দা, এটাও কিন্তু দেখা গেছে যখন এই রেশন কেলেঙ্কারি দুর্নীতি হচ্ছিল, সেই সময় যখন দুর্নীতি ধরা পড়েছে, মুখ্যমন্ত্রী কিন্তু অনেক রেশন ডিলারকে তাদের লাইসেন্স বরখাস্ত করেছে। খাদ্যমন্ত্রীকে ইনস্ট্রাকশন দিয়েছিল সেগুলো তদন্ত করে দেখে সেই জায়গাগুলো যাতে ঠিক হয়। ও সব ইনস্ট্রাকশন প্রেসের জন্য হয়, ওই সব ইনস্ট্রাকশন মিডিয়ার জন্য হয়, সবাই সব জানে। সেদিন দেখছিলাম খাদ্যমন্ত্রীর, উনি বসে সবাইকে নিয়ে বসে কনফারেন্স রুমে বলছেন যে লুটটুট করো না, কিন্তু চালগুলো সব কাউন্সিলররা তুলে নিয়ে বাড়িতে চলে গেছে। জানেন তো সব, কি অ্যাকশন নিয়েছেন? আর যদি কেউ করে মানে 90% তো দুর্নীতিগ্রস্ত। আমার কনস্টিটুয়েন্সিতে এক অঞ্চল প্রধান, তার আবার রেশন ডিলারশিপ আছে তার হাজবেন্ডের, সে মরা মানুষের নামে রেশন বিলি করে গেছে, খেয়ে নিয়েছে, মরা মানুষের নামে দেখিয়েছে একে দেওয়া হচ্ছে, সে মরে গেছে। সে নিয়ে আনন্দবাজার কত খবর টবর করলো, কোর্টে কেস পেশ হয়েছে। সরিয়েছেন সেই প্রধানকে? পেরেছেন? এরকম তো অসংখ্য আছে। মিডিয়াও আর কত দেখাবে? আপনারা তো খালি ওই টিপ অফ দ্য আইসবার্গ দেখেন। এই যে কত ডার্ক ওয়েব একেবারে ভেতরে চলে গেছে, নিচ থেকে উপর পর্যন্ত টোটাল কারাপ্ট।
খেলা হবে, সব জায়গায় ঘুরছে খেলা হবে খেলা হবে, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে খেলা হবে, সেই নিয়ে গানও তৈরি হয়ে গেল, দেবাংশু গান করলো খেলা হবে। তো কি বলবেন, খেলা কি সত্যিই শুরু হয়ে গেছে? আজকে একটা রাজ্য যেখানে 10 বছর পরিবর্তন করব, উন্নয়ন করব এই বলে একটা সরকার এসে কনস্ট্যান্ট এমন কিছু কাজ করে গেল যাতে রাজ্যটা এমন জায়গায় পিছিয়ে গেল যেখান থেকে রিকভারির জায়গা রাজ্য সরকারের কাছে তো নেই। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো না, কোনো বড় উদ্যোগ পশ্চিমবাংলায় হলো না, সরকারি এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে অর্থনৈতিকভাবে সরকার, যেখানে সরকার চালানোটাই দায় হয়ে যাচ্ছে। কেন্দ্রের সাথে একটা জোর করে সংঘাত বাঁধিয়ে রাখছে, কেন্দ্র যে কাজ করবে সেই জায়গাটাও দিচ্ছে না পশ্চিমবাংলায়। আজকে সেইখান থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে একটা পরিবর্তন ঘটাবে, সেইখানে এসে মানে একটা এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে খেলা হবে। কি খেলা হবে? কি বোঝাতে চাইছেন খেলা হবে মানে? খেলা তো মানুষের জীবন নিয়ে হয়েছে, এই সরকার করেছে, রাজ্য সরকার। নতুন প্রজন্ম, আমাদের পরের যে জেনারেশন, তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে। এখন ভোটের সময় ওই খেলা হবে বলে মোটরসাইকেল মিছিল করাচ্ছেন তাদের দিয়ে, অ্যান্টি সোশ্যালদের, ক্রিমিনালদের সব নামিয়ে দেওয়া হচ্ছে, সব জামিন করে করে বার করানো হচ্ছে, জেল থেকে অ্যান্টি সোশ্যালরা বেরোচ্ছে, বাইক মিছিল চলছে, সে হাতে লাঠি ফাটি নিয়ে। আর কিছু এমন নেতারা এটার প্রয়োগ করছেন যাদের ব্যাকগ্রাউন্ডটা বড় মানে একটা ডেঞ্জারাস টাইপের ব্যাকগ্রাউন্ড, তারা বলছেন খেলা হবে, তাদেরকে দিয়ে বলানো হচ্ছে। ডেমোক্রেসির জন্য, গণতন্ত্রের জন্য এটা একটা প্রহসন হচ্ছে। শেষ প্রশ্ন, বিধানসভা ভোট শুধু ডেটটা ডিক্লেয়ার হওয়া বাকি, মোটামুটি প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে, সমস্ত দলই সেইভাবে প্রস্তুতি এগোচ্ছে। কি মনে করছেন যে রাজ্য রাজনীতির যা পরিস্থিতি এখন, কি মনে করছেন যে নির্বাচন হওয়ার পর কি রেজাল্ট হতে পারে? আপনারা কতটা আশাবাদী? আমি এইটুক বলতে পারি, 50-50 কিছু হবে না। ওই যে অনেক সমীক্ষায় দেখছি 155 বিজেপি, 160 বিজেপি, না, কিছু কিছু বলছে 103, 107, না, এটা ট্রেন্ড। যখন ওই নিম্ন স্তর থেকে অত দূর অবধি যারা তাদের দ্বারা প্রভাবিত ওই ওপিনিয়ন পোলস, তারাও দেখাতে বাধ্য হচ্ছে, রাজ্য সরকারের দ্বারা প্রভাবিত ওপিনিয়ন পোলস তারাও যখন দেখাতে বাধ্য হচ্ছে যে এইরকম একটা জায়েন্ট লিপ হচ্ছে বিজেপি, রেজাল্ট গিয়ে 200+ দাঁড়াবে। যা গৃহমন্ত্রী অমিত শাহ বলে গেছেন, মিলিয়ে নেবেন 200+ আসন নিয়ে সুইপ করবে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি আগামী মে মাসের রেজাল্টে। অসংখ্য ধন্যবাদ অরিন্দম দা এতক্ষণ সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। নমস্কার। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।